দেখো, তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা এই বিষয়টি পড়ার আগে প্রথমে আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে যে দ্রাব্যতা কাকে বলে। তো দ্রাব্যতা বোঝার জন্য দেখো আমি ধরে নিচ্ছি এটা একটা বিকার, যে বিকারে একটা তরল পদার্থ এখানে রেখে দেওয়া হয়েছে। এবার এই তরল পদার্থের মধ্যে আমি বাইরে থেকে কোনো কঠিন হতে পারে বা তরল হতে পারে বা গ্যাসীয় পদার্থ হতে পারে, সেটা এখানে ঢেলে দিলাম খুব সামান্য পরিমাণে। তাহলে কী হবে জানো তো, যদি আমরা সামান্য পরিমাণ এই পদার্থটা ঢেলে দিই এখানে দিয়ে একটু স্টায়ার করি বা নাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে ওই পদার্থটি এই তরলের মধ্যে কি দ্রবীভূত হয়ে গেল। এবার এই দ্রবীভূত হয়ে যাওয়ার পরে যে সিচুয়েশনটা তৈরি হলো সেটাকে বলা হয় দ্রবণ। এখন এই দ্রবণে যেটা তৈরি হলো সেই দ্রবণটাও একটা তরল দ্রবণ তৈরি হলো ধরে নাও। তাহলে এই তরল দ্রবণে যে পদার্থটি বাইরে থেকে অ্যাড করলাম আমি তাকে বলা হবে দ্রাবক। আর যে তরলের মধ্যে ওই পদার্থটাকে দ্রবীভূত করার চেষ্টা করেছি সেই তরল পদার্থটাকে বলা হবে দ্রাবক। এখন এই দ্রাবক আর দ্রাব এই দুটো জিনিস মিশে গিয়ে তৈরি হলো দ্রবণ। তাহলে আমরা বলতে পারি যে দ্রবণ ইকুয়াল টু দ্রাবক প্লাস দ্রাব। হলো? এখন এই দ্রাবক প্লাস দ্রাব মিলিয়ে যে দ্রবণটা তৈরি হলো সেখানে দ্রাবটা আমি খুব সামান্য পরিমাণে প্রথমে অ্যাড করেছি এবং দেখা গেল যে সেটা সহজে এর মধ্যে দ্রবীভূত হয়ে গেল। এবার কি করলাম, তুমি এখানে আরও দ্রাব কিছুটা পরিমাণ এই দ্রাবকের মধ্যে ঢেলে দেওয়া হলো, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হলো, তাহলে দেখা গেল কি আবারও দ্রবীভূত হয়ে গেল। এভাবে কন্টিনিউয়াসলি যদি আমরা দ্রাব অল্প অল্প করে অ্যাড করতে থাকি, আবার এটাকে স্টায়ার করতে থাকি, তাহলে দেখা যাবে যে একটা সময় পরে গিয়ে যে দ্রাব আর অ্যাড করলেও আর দ্রবীভূত হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। তখন কি হবে, তখন দেখা যাবে ওই যে এক্সট্রা যে দ্রাবটা অ্যাড করলাম সেটা দ্রবীভূত হলো না, সেটা এই পাত্রের নিচে এইভাবে এখানে জমা হয়ে যাবে, এখানে জমা হয়ে যাবে। তার মানে ওই যে এক্সট্রা যেটা দ্রাব তুমি অ্যাড করছো সেটা আর ও দ্রবীভূত করতে পারছে না, দ্রাবক ওটাকে দ্রবীভূত করতে পারছে না। তাহলে এই অবস্থায় যে সলিউশন বা যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ মানে কি, মানে হচ্ছে এমন একটি দ্রবণ যেখানে ম্যাক্সিমাম দ্রাব দ্রবীভূত হয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এই ম্যাক্সিমাম দ্রাব দ্রবীভূত হয়ে রয়েছে এরকম একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করা গেল। তাহলে এখন দ্রাব্যতা কাকে বলবো? দ্রাব্যতা বলা হবে যে কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকের মধ্যে, সেটা তরল দ্রাবক হতে পারে, গ্যাসীয় দ্রাবক হতে পারে, কঠিন দ্রাবক হতে পারে, সেই দ্রাবকের মধ্যে আমরা সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব দ্রবীভূত করতে পারি তাকেই বলা হবে ওই দ্রাবের দ্রাব্যতা। তাহলে বোঝা গেল যে কোনো একটা দ্রবণের দ্রাব্যতা বলতে কি বুঝি, কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটি দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব দ্রবীভূত করতে পারি বা দ্রবীভূত করা যাবে তাকেই বলা হবে ওই দ্রাবকে দ্রাব্যতা। এরপরে আমরা এই দ্রাব্যতা বুঝে নেওয়ার পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তরলে গ্যাসীয় পদার্থের দ্রবীভবন, এই বিষয়টা। কথা থেকে বুঝতেই পারছো যে তরলে গ্যাসের দ্রবীভবন মানে হচ্ছে এখানে তরলটা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে দ্রাবক, আর তার মধ্যে গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করার চেষ্টা করা হচ্ছে। তার মানে এটি হচ্ছে দ্রাব, তরল হচ্ছে দ্রাবক আর গ্যাসীয় পদার্থটি হচ্ছে দ্রাব। এখন এই তরলের মধ্যে কোনো গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করতে গেলে তার ভিতরের রসায়নটা কি সেটা একটু বুঝে নেওয়া যাক। ধরো আমি একটি ক্লোজড কন্টেনার নিলাম যেটা চারিদিক থেকে বন্ধ, এরকম একটি ক্লোজড কন্টেনারের মধ্যে আমি একটি তরল দ্রাবক এখানে রেখে দিলাম। হলো? তাহলে এটা হয়ে গেল তরল দ্রাবক।
এখন এই তরল দ্রাবকের মধ্যে আমি এর মধ্যে ভেসেলের মধ্যে গ্যাসীয় দ্রাবক তরলের উপরিতলে এখানে এভাবে ভরে দিলাম। তাহলে এই যে জিনিসটা হলো, এইটা যেটা অ্যাড করা হলো, এটা হচ্ছে গ্যাসীয় দ্রাব। এখন এই তরল দ্রাবকের মধ্যে গ্যাসীয় দ্রাব এখানে ভরে দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই যে তরল দ্রাবকের উপরিতলে যে গ্যাসীয় দ্রাবকগুলি রয়েছে তারা কি করবে জানো তো? তারা প্রতিনিয়ত তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে থাকবে, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করবে এবং তারা এই পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কাধাক্কি করবে, তার সঙ্গে এই যে তরলের যে পৃষ্ঠতল, এই পৃষ্ঠতলের সঙ্গেও ধাক্কাধাক্কি করবে। এবার এই ধাক্কাধাক্কি করার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এই গ্যাসীয় পদার্থের কিছু গ্যাসীয় কণা তারা তরলের মধ্যে চলে আসবে, মানে তরলে দ্রবীভূত হয়ে যেতে চাইবে, এইভাবে তরলে দ্রবীভূত হয়ে যেতে চাইবে। এখন এই তরলে দ্রবীভূত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু গ্যাসীয় পদার্থ যখন তরলে চলে আসবে তখন যেটা হবে এখান থেকে কিছু গ্যাসীয় পদার্থ তারা আবার তরলের উপরিতলে ফিরে যেতে চাইবে। এবার দেখো দুটো ঘটনায় যদি একই সঙ্গে ঘটে, মানে এই গ্যাসীয় পদার্থ যে উপরে রয়েছে তারা ধাক্কাধাক্কির মাধ্যমে তারা তরলের মধ্যে দ্রবীভূত হয়ে যেতে চাইছে, আবার এই যে দ্রবীভূত হয়ে যাওয়া কিছু গ্যাসীয় পদার্থ তারা আবার গ্যাসীয় স্টেটে তারা ফেরত যেতে চাইছে, তরল থেকে বেরিয়ে গিয়ে গ্যাসীয় স্টেটে ফেরত যেতে চাইছে। কিন্তু যেহেতু প্রথম দিকে গ্যাসীয় পদার্থ এখানে তরলের উপরিতলে তার পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকবে, তাই জন্য তারা এই তরলের মধ্যে যাওয়ার যে প্রবণতা বা রেট সেটা বেশি দেখাবে, কিন্তু যে তরল থেকে যে গ্যাসীয় পদার্থগুলো আবার তরলের উপরিতলে চলে আসা এটা কম পরিমাণে হবে। কারণ প্রথম অবস্থায় এই তরলের মধ্যে গ্যাসীয় পদার্থের পরিমাণটা কম, এবং কম হলে তারা তরল থেকে গ্যাসীয় স্টেটে চলে আসা এটা কম পরিমাণে দেখাবে। কিন্তু যত সময় এগোবে তত তুমি দেখতে পাবে যে এখানে তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাওয়া এই প্রবণতাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখো যত সময় এগোবে তত তরলের মধ্যে গ্যাসের পরিমাণ এটা বাড়তে থাকবে এবং তরলের উপরিতলে গ্যাসের পরিমাণ কমতে থাকবে। এবং এমন একটা সময় আসবে যখন গ্যাসীয় অবস্থা থেকে তরলে আসা এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাওয়ার যে প্রবণতা সেটা সমান হয়ে যাবে, তাহলে এই যে দুটো রেট, তরল থেকে গ্যাসীয়তে যাওয়া এবং গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় আসা, এই দুটো রেট যখন সমান হয়ে যাবে তখন একটা স্টেট তৈরি হবে যাকে বলা হবে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা একটা তো রচিত হবে যখন কি হবে না তরলের উপরিতলে যে গ্যাসীয় পদার্থ আছে তাদের গ্যাসে দ্রবীভূত হওয়ার যে রেট এবং তরলের মধ্যে যে গ্যাসীয় পদার্থগুলো দ্রবীভূত রয়েছে তারা তরল ছেড়ে গ্যাসীয় অবস্থায় ফেরত যাওয়া, এর রেট দুটো রেট সমান হয়ে যাবে। সেই অবস্থায় সাম্যাবস্থা তৈরি হবে এবং সেই অবস্থায় আসার পরে আর নতুন করে গ্যাসীয় পদার্থ তরলের মধ্যে বেড়ে যাবে না বা এখানে গ্যাসীয় পদার্থ কমে যাবে না।
তাহলে এই একটা অবস্থা তৈরি হলো যেটাকে বলা হবে সাম্যাবস্থা, এবং এই ঘটনাটাই ঘটে যখন কোনো গ্যাসকে তরলের মধ্যে তুমি দ্রবীভূত করার চেষ্টা করবে। তো এই বিষয়টি তোমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর যে ছায়া রসায়ন বইটি রয়েছে সেই বইতে দেখবে এরকম একটি ছবি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে নিতে পারো সেখান থেকে। যে প্রথম দিকে গ্যাসীয় পদার্থ বা গ্যাসীয় কণাগুলি তরলে যাওয়ার যে প্রবণতা সেগুলো দেখো এই ডাউন অ্যারো করে দেখানো হয়েছে, সেগুলোর পরিমাণ বেশি হচ্ছে, কিন্তু তরল থেকে গ্যাসীয় পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় যাওয়ার যে প্রবণতা সেগুলো কম দেখাচ্ছে, কারণ তরলে গ্যাসের পরিমাণ কম আছে প্রথম অবস্থায়। কিন্তু সাম্যাবস্থায় যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে উপর থেকে মানে এই গ্যাসীয় অবস্থা থেকে তরলে দ্রবীভূত হওয়া এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাওয়া এইটা মোটামুটি সেম হয়ে যাচ্ছে, ফলে সেইটাকে বলা হবে সাম্যাবস্থা। এখন এই সাম্যাবস্থায় গিয়ে এই যে গ্যাসীয় পদার্থগুলো এখানে রয়ে গেল, এই গ্যাসীয় পদার্থগুলো তরলের উপরিতলে যে চাপ সৃষ্টি করবে সেই চাপটাকেই বলা হবে ওই গ্যাসের বাষ্পচাপ। তাহলে বাষ্পচাপ কখন তৈরি হবে? যখন তরলের এবং গ্যাসীয় পদার্থের মধ্যে একটি সাম্যাবস্থা তৈরি হবে। সেই সাম্যাবস্থায় আসার পরে ওই যে গ্যাসীয় পদার্থগুলো উপরে রয়ে গেল তারা তরলের উপরিতলে যে চাপ তৈরি করবে সেই চাপটাকেই বলা হবে ওই গ্যাসের বাষ্পচাপ। তাহলে বোঝা গেল যে তরলে গ্যাসের দ্রবীভবন ব্যাপারটা কি এবং গ্যাসের বাষ্পচাপ ব্যাপারটা কি। এবার আমরা দেখতে চাইছি যে তরলে যে গ্যাসের যে দ্রাব্যতা বা দ্রবীভবন, এই দ্রাব্যতাটা ঠিক কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। তো তার জন্য দেখো আমরা চারটে জিনিস আমরা এখানে লিখছি, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্যাসের প্রকৃতি, মানে গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, যে গ্যাসটা আমি তরলে দ্রবীভূত করার চেষ্টা করছি তার প্রকৃতির উপর নির্ভর করে। তরলের প্রকৃতি মানে যে তরলের মধ্যে গ্যাসটা আমি দ্রবীভূত করার চেষ্টা করছি সেই তরলের প্রকৃতি কেমন তার উপর নির্ভর করে। উষ্ণতা, আমি দ্রবীভবনটা যখন করছি তখন সেই পাত্রে বা যেই দ্রবণের উষ্ণতা কত সেই উষ্ণতার উপর নির্ভর করে। এবং ওই যে ক্লোজড ভেসেলটা আমি নিয়েছি যেখানে আমি দ্রবীভবন কাজটা করছি তার ভিতরকার চাপ কত সেই চাপের উপর নির্ভর করে। মানে তরলের প্রকৃতি, গ্যাসের প্রকৃতি, উষ্ণতার প্রভাব এবং চাপের প্রভাব, এই চারটি জিনিসের উপর গ্যাসীয় পদার্থর দ্রবীভবন নির্ভর করছে কোনো একটি তরল দ্রাবকে। এবার আমরা একটু একটু করে জেনে নিই যে অ্যাকচুয়ালি এই চারটে জিনিস কিভাবে কন্ট্রোল করে কোনো গ্যাসীয় পদার্থের তরলে দ্রবীভবনের ক্ষেত্রে। দেখো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্যাসের প্রকৃতি। গ্যাসের প্রকৃতির ক্ষেত্রে যে গ্যাসটি তুমি কোনো একটি তরল দ্রাবকে দ্রবীভূত করতে চাইছো সেই গ্যাস মলিকিউলগুলো নিজেদের মধ্যে কতটা আকর্ষণ করে সেটা খুব ইম্পর্টেন্ট। যদি দেখা যায় যে গ্যাসীয় পদার্থগুলো নিজেদের মধ্যে খুব একটা আকর্ষণ করে না, তাদের আকর্ষণ বল খুব কম, সেক্ষেত্রে তারা তরলের সঙ্গেও খুব ভালো আকর্ষণ করবে না। আর তরলের সঙ্গে যদি খুব ভালো আকর্ষণ না করে তারা তরলে দ্রবীভূতও হতে চাইবে না এবং তাদের অটোমেটিক্যালি দ্রাব্যতা কমে যাবে। তার এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? তার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে H2 হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাস তাদের নিজেদের মধ্যে আকর্ষণ বল খুবই কম, কারণ এদের যে বন্ধন আছে সেই বন্ধনটা একটি অধ্রুবীয় বন্ধন। এই অধ্রুবীয় বন্ধন হলে তাদের মধ্যে মলিকিউলের মধ্যে বা অণুর মধ্যে তাদের মধ্যে আকর্ষণ বল খুব কম হয়, এবং এই আকর্ষণ বল যদি খুব কম হয় তারা নিজেদের মধ্যে যেমন কম আকর্ষণ করবে তেমনি কোন একটি তরলে যখন দ্রবীভূত করতে চাইব সেই তরলের সঙ্গেও তারা আকর্ষণ কম করবে, এবং এই কম আকর্ষণের দরুন তাদের দ্রাব্যতাও কমে যাবে। তার মানে বোঝা গেল যে যাদের নিজেদের মধ্যে আকর্ষণ বল কম তারা তরলের মধ্যে দ্রবীভবন যে ব্যাপারটা বা দ্রাব্যতাটা যেটা সেটাও তাদের কম হবে। এবং উল্টো করে যদি বলি যে যাদের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বলটা খুব বেশি, নিজেদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা খুব বেশি মলিকুলের মধ্যে, তারা তরলের সঙ্গেও বেশি আকর্ষণ বল দেখাবে। এবার এরা কারা? যেমন ধরো CO2, SO2 এরা।
তো CO2 SO2 যদি আমরা এদের ক্ষেত্রে বলি, CO2 SO2 এদের ক্ষেত্রে যদি বলি, তাহলে এদের ক্ষেত্রে যেহেতু দুটো অ্যাটম আলাদা, কার্বন এবং অক্সিজেন, তাই এদের বন্ধনের মধ্যে একটু পোলারিটি বা ধ্রুবীয়তা আছে। আর এই ধ্রুবীয়তা থাকলে এই মলিকিউলের মধ্যে ইন্টারাকশান বা আকর্ষণ বল এটা বেশি হয়, এবং নিজেদের মধ্যে যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে আমি আগেই বলেছি যে এরা তরলের সঙ্গেও আকর্ষণ বেশি করবে, ফলে দ্রাব্যতা এদের বৃদ্ধি পাবে। তাই জন্য কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা কোনো একটি তরলে তোমার বেশি হবে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে যে গ্যাসীয় পদার্থের প্রকৃতি। তাহলে গ্যাসীয় পদার্থের প্রকৃতিতে আমরা দেখলাম যে যদি নিজেদের মধ্যে আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বল বেশি হয় তাহলে দ্রাব্যতা তরলে বেশি হবে, আর কম হয় যদি আকর্ষণ বল তাহলে দ্রাব্যতা কমে যাবে। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে তরলের প্রকৃতি। তরল কেমন হতে হবে তাহলে দ্রাব্যতা বেশি হবে। বলছে কোন একটি ধরো মনে করো দ্রাব্য, মনে করো HCl। তো HCl এটাকে মনে করো তুমি জলের মধ্যে ডিজলভ করতে চাইছো বা জলের মধ্যে দ্রবীভূত করতে চাইছো। তো জলের মধ্যে যখন দ্রবীভূত করতে চাইবে তখন যেটা হবে সেটা হচ্ছে HClটা ভেঙে H+ অ্যাকুয়াস এবং Cl- অ্যাকুয়াস এই দুটো আয়নে ভেঙে যাবে। এবং এই আয়নে যদি ভেঙে যায় তাহলে দেখা যাবে যে এরা জলে খুব সুন্দরভাবে দ্রবীভূত হয়ে যাবে, কারণ এই জলটা যেটা আছে সেটা হচ্ছে একটা ধ্রুবীয় পদার্থ, এবং HCl যখন জলে গিয়ে ভেঙে H+ এবং Cl- তৈরি করলো, এগুলো হচ্ছে আয়ন, এবং আয়ন ধ্রুবীয় দ্রাবকে খুব সুন্দরভাবে দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু যদি আমরা এই HClটাকে বেনজিনের মধ্যে দ্রবীভূত করতে চাই তাহলে দেখা যাবে এই বেনজিনের মধ্যে এটি কোনোভাবেই দ্রবীভূত হবে না, কারণ বেনজিন হচ্ছে অধ্রুবীয়। তাহলে বেনজিন যখন অধ্রুবীয় হয়ে গেল তাহলে অধ্রুবীয় বেনজিনের মধ্যে কখনোই HCl দ্রবীভূত হবে না। তাহলে বুঝতেই পারছো একই দ্রাব কিন্তু দুটি ডিফারেন্ট দ্রাবকের মধ্যে কিন্তু দ্রবীভূত হতে এক জায়গায় চাইছে, এক জায়গায় চাইছে না। জলের মধ্যে দ্রবীভূত হতে চাইছে কিন্তু বেনজিনের মধ্যে দ্রবীভূত হবে না। তার মানে তরলের প্রকৃতি যদি আমি পরিবর্তন করে দিই তাহলে কিন্তু দ্রাব্যতার পরিবর্তন হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে তরলের প্রকৃতি। এরপরে আমরা দেখব যে উষ্ণতার প্রভাব, উষ্ণতার উপর কিভাবে দ্রাব্যতা নির্ভর করে। দেখো, এই তরলের মধ্যে গ্যাসীয় পদার্থের যে দ্রাব্যতা এটি একটি তাপদায়ী প্রক্রিয়া। তাপদায়ী প্রক্রিয়া মানে কি? মানে তুমি এই তরলের মধ্যে যদি গ্যাসীয় পদার্থকে রিজলভ করতে চাও তাহলে সেক্ষেত্রে সবসময় তাপ উৎপন্ন হবে, হ্যাঁ, যেটাকে আমরা বলি এক্সোথার্মিক রিয়াকশন। তো এই তাপ উৎপন্ন হওয়ার ব্যাপারটাকে আমরা এনথালপি টার্মে ইউজ করি ΔH। তো ΔHটা এক্ষেত্রে কী হবে? নেগেটিভ হবে, কারণ এক্সোথার্মিক বা তাপদায়ী প্রক্রিয়ার ক্ষেত্রে ΔH হচ্ছে নেগেটিভ, মানে তাপ ছেড়ে দেবে সিস্টেম। এখন গ্যাস প্লাস তরল দ্রাবক সেটা হয়ে গেল দ্রবীভূত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ হয়ে গেল এবং তার সঙ্গে কিছু তাপ সে ছেড়ে দিল। এখন যদি আমরা এই অবস্থায় এটার মধ্যে যদি আমরা একটু বাইরে থেকে তাপ বাড়িয়ে দিই, মানে টেম্পারেচার বাড়িয়ে দিই, উষ্ণতা যদি বাড়িয়ে দিই, তাহলে এমনিতেই ডান দিকে তাপ তৈরি হচ্ছে, প্রোডাক্ট হিসেবে আমরা তাপ পাচ্ছি, কিন্তু তাতে যদি আমরা বাইরে থেকে আবারও তাপ দিয়ে দিই, মানে উষ্ণতা বাড়িয়ে দিই, তাহলে এদিকে তাপ তৈরি হলো এবং বাইরে থেকে আমরা তাপ অ্যাড করলাম, ফলে এদিককার পরিমাণ, তাপের পরিমাণটা বেড়ে যাবে এবং লাসাটলিয়ারের নিয়ম অনুসারে তখন ইকুইলিব্রিয়াম এই দিকে শিফট করবে, মানে সাম্যাবস্থা এই দিকে চলে আসবে। তাহলে এই দিকে চলে আসা মানে কি? এদিকে যদি চলে আসে তাহলে যে দ্রবীভবন হয়ে রয়েছে, দ্রবীভূত গ্যাসের যে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে সেখান থেকে গ্যাসীয় পদার্থগুলি তরল থেকে বেরিয়ে আলাদা হয়ে যাবে, তার মানে দ্রাব্যতা কমে যাবে। তাহলে বোঝা গেল যে উষ্ণতা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু গ্যাসের দ্রাব্যতা এটা কিন্তু
কমে যাবে, যেহেতু এই দ্রবীভবন প্রক্রিয়াটা একটি তাপদায়ী প্রক্রিয়া। তাহলে উষ্ণতার প্রভাব বোঝা গেল যে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে থার্ড ফ্যাক্টর। ফোর্থ ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে চাপের প্রভাব, চাপের উপর কিভাবে নির্ভর করে। খেয়াল করো, আমরা আগেই যে মেকানিজমটা আমরা দেখিয়েছি যে গ্যাসীয় পদার্থ তরলে কিভাবে দ্রবীভূত হয়, সেখানে তুমি যদি ভালো করে ওটা বুঝে থাকো তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারবে যে গ্যাসীয় পদার্থগুলো তরলের উপরিতলের যে কণাগুলি রয়েছে তাদের সঙ্গে যত আকর্ষণ বল তৈরি করবে বা যত ইন্টারাক্ট করবে তত দ্রাব্যতা বাড়তে থাকবে, এবং যত বেশি বেশি গ্যাসীয় পদার্থ বা গ্যাসীয় মলিকিউলগুলো ওখানে ইন্টারাক্ট করবে তত তারা কি করবে, দ্রবীভূত হয়ে যাবে। এখন এই দুটো ছবি তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এখানে প্রথম অবস্থায় দেখো একটি পিস্টনকে লাগিয়ে দেওয়া হয়েছে একটা পাত্রের সঙ্গে, পিস্টনটা একটু উপরের দিকে আছে, তার মানে এখানে প্রেশারটা কম আছে। এবার যখন পিস্টনটাকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে তার মানে গ্যাসীয় পদার্থের উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যেটা আগের তুলনায় অনেকটা বেশি। তার মানে এখানে অবশ্যই যেটা দাঁড়ালো সেটা হচ্ছে P2 সেটা P1 এর থেকে বড়। এখন এই চাপ যদি তৈরি করা হয় তাহলে দেখা যাবে যে দেখো এখানে যদি চাপ তৈরি করা হয় তাহলে গ্যাসীয় পদার্থগুলো আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে, একই একটা ছোট্ট জায়গায় তারা আসতে চাইবে। তাহলে যত চাপ আমি বাড়িয়ে দেবো তত দেখো গ্যাসীয় পদার্থগুলো সংকুচিত একটা ছোট্ট জায়গার মধ্যে চলে আসছে। ফলে কি হবে, তারা আগের তুলনায় এইটার তুলনায় এখানে বেশি বেশি জলের সঙ্গে বা তরলের সঙ্গে বেশি বেশি ইন্টারাক্ট করবে, এবং বেশি বেশি যদি ইন্টারাক্ট করে তাহলে বেশি বেশি ও কি করবে, নিচের দিকে মানে তরলের দিকে যাওয়ার প্রবণতা বেশি দেখাবে। কিন্তু যেহেতু এদিকে চাপ বাড়িয়ে দিয়েছি তাই তরল থেকে গ্যাসীয় পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় আসার প্রবণতা কম দেখাবে। ফলে একটা নতুন ইকুইলিব্রিয়াম বা নতুন সাম্যাবস্থা তৈরি হবে, যেখানে গিয়ে দেখা যাবে যে তরলে আগের তুলনায় গ্যাসীয় পদার্থ বেশি বেশি দ্রবীভূত হয়েছে। তার মানে সোজা কথা হচ্ছে যত প্রেশার চাপ যত বাড়িয়ে দেব তত কি হবে, গ্যাসীয় পদার্থগুলো বেশি বেশি তরলের সঙ্গে আকর্ষণ হবে, এবং আকর্ষণ হলে বেশি বেশি পরিমাণে দ্রবীভূত হবে তরলের মধ্যে। তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাহলে চাপ বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এই গেল হচ্ছে চতুর্থ ফ্যাক্টর। তাহলে এই চারটে ফ্যাক্টরের উপর মূলত গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা নির্ভর করছে কোনো একটি তরল দ্রাবকে। এবার এই যে লাস্ট পয়েন্ট যেটা আমরা লিখলাম, এই লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে। তার মানে তরলের মধ্যে আগে যতটা গ্যাসীয় পদার্থ পাওয়া যেত, দ্রবীভূত গ্যাসীয় পদার্থ পাওয়া যেত, এখন চাপ বাড়িয়ে দেওয়ার ফলে তরলের মধ্যে গ্যাসীয় কণা বা গ্যাসীয় মলিকুলের সংখ্যা বা পরিমাণ আগের থেকে বাড়বে। তাহলে চাপ বাড়ালে গ্যাসীয় পদার্থের পরিমাণ তরল দ্রাবকে বাড়তে থাকবে। এবং এই পয়েন্টের উপর ভিত্তি করে একটি রুল বা একটি সূত্র তৈরি হয় যেটাকে বলা হয় হেনরি সূত্র। এই হেনরি সূত্রতে ঠিক চাপের সঙ্গে দ্রাব্যতার সম্পর্কটাকে তুলে ধরা হয়েছে। তাহলে চলো দেখে নিই যে হেনরি সূত্রে ঠিক কী বলা হয়েছে। দেখো, হেনরি সূত্রে বলা হচ্ছে যে স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। মানে বোঝা গেল, দ্রাব্যতা সেটা কি হবে, চাপের সঙ্গে সমানুপাতিক। মানে প্রেশার যদি বাড়ানো হয় তাহলে দ্রাব্যতা বাড়তে থাকবে। এটা তো আমরা একটু আগেই বললাম যে চাপ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বেড়ে যাবে। এবার এই যে যেটা হলো যে দ্রাব্যতা চাপের সঙ্গে সমানুপাতিক, এরপরে দেখো এখানে আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে যে দ্রাব্যতা যেটা সেটা হচ্ছে যত দ্রাব্যতা বাড়বে তত গ্যাসীয় পদার্থ তরল পদার্থের মধ্যে তার পরিমাণটা বাড়বে। এবার এই পরিমাণটা মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। মানে পরিমাণটা যেটা যত বেশি হবে তার মানে ওই তরলের মধ্যে গ্যাসের মোল ভগ্নাংশ সেটা বৃদ্ধি পাবে। তাহলে সেখান থেকে বলা যায় যে কোনো স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে
কোনো গ্যাসের দ্রাব্যতা অর্থাৎ গ্যাসের মোল ভগ্নাংশ দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। তাহলে আমরা এখানে বলতেই পারি যে গ্যাসের দ্রাব্যতা অর মোল ভগ্নাংশ ঠিক আছে। তো মোল ভগ্নাংশকে যদি আমরা এক্স দিয়ে ডিনোট করি তাহলে দ্রাবের ক্ষেত্রে মানে গ্যাস মানে দ্রাব তার মোল ভগ্নাংশ যদি এক্স হয় তাহলে আমরা বলতেই পারি যে প্রি প্রপোর্শনাল টু এক্স, যেখানে এক্সটা কি এক্স ইকুয়াল টু হচ্ছে তরলে গ্যাসের মোল ভগ্নাংশ। তরলে গ্যাসের মোল ভগ্নাংশ। আর পিটা তো চাপ, পিটা হচ্ছে চাপ। তাহলে চাপের সঙ্গে গ্যাসের মোল ভগ্নাংশ, তরলে গ্যাসের মোল ভগ্নাংশ সেটা সমানুপাতিক। এবার এই সমানুপাতি চিহ্নটি যদি আমি তুলে দিতে চাই তাহলে এখানে একটা ইকুয়াল সাইন আসবে এবং একটা কনস্ট্যান্ট কে এইচ বসবে এবং তার সঙ্গে এক্স এটা থাকবে, যেখানে কে এইচ যেটা সেই কে এইচকে বলা হয় হেনরি ধ্রুবক। তাহলে দেখা গেল যে প্রেশার প্রপোর্শনাল টু কী হচ্ছে না মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ, এবং যদি আমরা প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিই তাহলে একটা ধ্রুবক আসে যেটাকে বলা হচ্ছে হেনরি ধ্রুবক। তাহলে এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণটাই হচ্ছে হেনরি সূত্র থেকে আমরা পেয়েছি। এখন এই সমীকরণে যে কে এইচটা তুমি দেখতে পাচ্ছ যেটাকে বলে আমরা বলছি হেনরি ধ্রুবক, সেই হেনরি ধ্রুবকের একক কি হবে? দেখো এটার একক যদি আমাদের দেখতে হয় তাহলে দেখো আমরা কে এইচ মানে কি লিখতে পারি? কে এইচ মানে লিখতে পারি পি বাই এক্স। এবার এক্স যেটা এটা একটা এককহীন রাশি, এককহীন রাশি। তাহলে এককহীন যদি হয় তাহলে এখানে কে এইচটা শুধুমাত্র চাপের এককের সঙ্গে যাবে। তার মানে কে এইচের একক কে এইচের একক ইকুয়াল টু হবে চাপের একক। চাপের একক হলো। এখন চাপের একককে আমরা কিভাবে লিখতে পারবো? আমরা অ্যাটমসফিয়ারে লিখতে পারি, এটিএম, অথবা বারে লিখতে পারি, অথবা টরে লিখতে পারি। তাহলে আমরা এইভাবে যে কোনো এককে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে কে এইচের একক মানেই হচ্ছে চাপের একক। তাহলে বোঝা গেল? তাহলে এই হয়ে গেল হেনরি ধ্রুবকের একক। এবার আমরা দেখব যে হেনরি ধ্রুবক যেটা আমরা দেখলাম সেই হেনরি ধ্রুবকের কিছু বৈশিষ্ট্য। পরিষ্কার তুমি বুঝতে পারবে যে হেনরি ধ্রুবক মানে আমরা একটু আগেই লিখলাম যে কে এইচ ইজ ইকুয়াল টু পি বাই এক্স। এইটাকে খেয়াল রাখো। বলছে বিভিন্ন গ্যাসের হেনরি ধ্রুবকের মান বিভিন্ন হবে। কেন? কারণ গ্যাস যদি আমি পরিবর্তন করে দিই, গ্যাসের প্রকৃতি যদি আমি পরিবর্তন করে দিই তাহলে দ্রাব্যতা পরিবর্তিত হয়ে যাবে। আমরা একটু আগেই ফ্যাক্টরসগুলোতে দেখলাম যে গ্যাসের প্রকৃতি যদি আমি চেঞ্জ করে দিই, হাইড্রোজেনের জায়গায় কার্বন ডাইঅক্সাইড দিই, তাহলে কী হবে? দ্রাব্যতা পরিবর্তন হয়ে যাবে। দ্রাব্যতা পরিবর্তন হয়ে গেলে এক্সের মান, গ্যাসীয় পদার্থের পরিমাণ তরলের মধ্যে সেটাও পরিবর্তন হয়ে যাবে। আর এটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কে এইচের মানও পরিবর্তন হয়ে যাবে। তার মানে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এক্স তো বিভিন্ন, তাহলে কে এইচের মানও বিভিন্ন হবে। সিমিলারলি আমরা যদি পরের পয়েন্টটা দেখি তাহলে খেয়াল করো, বলছে উষ্ণতা বৃদ্ধি করলে হেনরি ধ্রুবকের মান বৃদ্ধি পায়। আমি একটু আগেই ফ্যাক্টরসে বললাম যে উষ্ণতা যদি বাড়াই
টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই তাহলে দ্রাব্যতা কি হয়? দ্রাব্যতা কমে যাবে। আর দ্রাব্যতা যদি কমে যায় তাহলে এক্স এর মানও কমে যাবে, আর এক্স এর মান যদি কমে যায় তাহলে KH এর মান বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা কমে যায়, আর দ্রাব্যতা কমে যাওয়া মানে মোল ফ্র্যাকশন সেটাও কমে যাবে, আর মোল ফ্র্যাকশন কমে গেলে KH এর মান বৃদ্ধি পাবে। তার মানে বোঝা গেল টেম্পারেচার বাড়ালে হেনরি ধ্রুবকের মান বৃদ্ধি পাবে। ঠিক সিমিলারলি আমরা আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নির্দিষ্ট আংশিক চাপে, মানে চাপটা আমি ফিক্স করে দিয়েছি, যে গ্যাসের হেনরি ধ্রুবকের মান বেশি তার দ্রাব্যতা কম, একদমই তাই। আমরা দেখতেই পাচ্ছি KH এর সঙ্গে এক্স এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এক্স যত কম তো দ্রাব্যতা কম। এবার যদি চাপ আমি কনস্ট্যান্ট করে দিই, চাপটা যদি আমি কনস্ট্যান্ট করে দিই পি ধ্রুবক, তখন এই সম্পর্কটা হোল্ড করছে এবং সেখানে দ্রাব্যতা যত কমবে KH এর মান বেশি হবে, বা KH এর মান যার বেশি তার দ্রাব্যতা কম হবে। তাহলে এই গেল হচ্ছে হেনরি ধ্রুবক এবং তার বৈশিষ্ট্যসমূহ। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে হেনরি সূত্রটা ঠিক কোন কোন জায়গায় অ্যাপ্লিকেবল। সবসময় কি হেনরি সূত্র মেনে চলে সবাই? সমস্ত দ্রবণ কি হেনরি সূত্র মেনে চলে? সমস্ত গ্যাস কি তরলে দ্রবীভূত হওয়ার সময় হেনরি সূত্র মেনে চলে? উত্তর হচ্ছে না, সেখানে কিছু লিমিটেশনস আছে। তাহলে এখন ব্যাপার হচ্ছে যে এই হেনরি সূত্রের প্রযোজ্যতা বা অ্যাপ্লিকেবিলিটি সেটা কি আছে। তো সেখানে দেখো যে কয়েকটা পয়েন্ট তুলে নেওয়া হয়েছে, যে উষ্ণতা যদি খুব কম হয় তাহলে দেখা যাবে যে হেনরি সূত্র সেটা মানে না। তাহলে উষ্ণতাটা মোটামুটি একটু হাই রাখতে হবে। চাপ যেন খুব বেশি না হয়ে যায়, চাপ খুব বেশি হলে দ্রাব্যতা খুব বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে হেনরি সূত্র ঠিকঠাক পালন করবে না, সে চাপ খুব বেশি হওয়া চলবে না। গ্যাসটি যেন দ্রাবকের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া না করে ফেলে, যে গ্যাসটি আমি দ্রবীভূত করতে চাইছি তরলের মধ্যে সেটা যেন কোনোভাবেই তরলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া না করে ফেলে। তারা দ্রবীভূত হবে কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে অন্য কোনো পদার্থ যেন তৈরি না করে ফেলে, তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, তাহলে কিন্তু হেনরি সূত্র সেক্ষেত্রে মানবে না সে। আর আরেকটা হচ্ছে যে গ্যাসটি আমি তরলে দ্রবীভূত করতে চাইছি, সে যদি কমপ্লিটলি দ্রবীভূত হয়ে যায়, তার মানে দ্রাব্যতা তার খুব বেশি হয়, সেক্ষেত্রেও দেখা গিয়েছে হেনরি সূত্র ভালোভাবে তারা মানে না। তাহলে এই যে কয়েকটা পয়েন্টস আমি বললাম, এই পয়েন্টসগুলোই হচ্ছে হেনরি সূত্রের প্রযোজ্যতা। এই পয়েন্টগুলো যারা মানবে তারা হেনরি সূত্র ওবে করবে, আদারওয়াইজ করবে না। এখন এরপরে আমরা এই তরলে গ্যাসীয় পদার্থের যে দ্রাব্যতা, এই ব্যাপারটি কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা আরেকটি দ্রবণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কঠিন দ্রবণ। কঠিন দ্রবণ কি? কঠিন দ্রবণ মানে হচ্ছে এখানে দ্রাব্য এবং দ্রাবক এই দুটিই হচ্ছে কঠিন পদার্থ হবে। তোমরা ছোটোবেলায় পড়েছো নিচু ক্লাসে, সেখানে সংকর ধাতু, হ্যাঁ, সেই সম্বন্ধে তোমরা মোটামুটি নাম শুনেছো কিছু কিছু। তো সেই ব্যাপারটা যেখানে সংকর ধাতু, সেখানে কিন্তু একাধিক ধাতু বা একাধিক কঠিন পদার্থ তাদেরকে কিন্তু সংমিশ্রণ করা হয়। তাহলে এখানে ধাতব দ্রবণ বা কঠিন দ্রবণ যেটাকে বলা হয়, সেই কঠিন দ্রবণের ক্ষেত্রে সেখানে কিন্তু দুটোই কঠিন পদার্থ, যেখানে দ্রাবও কঠিন দ্রাবকও কঠিন। তাহলে কি বলা হচ্ছে? দেখো, কঠিন অবস্থায় দুই বা ততোধিক মৌলের সমসত্ব মিশ্রণকে কঠিন দ্রবণ বলা হয়। সমসত্ব মিশ্রণ মানে কি? সমসত্ব মিশ্রণ মানে হচ্ছে এমন একটি মিশ্রণ যেখানে যে কোনো পার্টে দ্রাব্য এবং দ্রাবকের পরিমাণ বা রেশিও একই থাকবে। আর অসমসত্ব মানে কি? অসমসত্ব মানে তুমি এখানে একরকম দ্রবণের মধ্যে এখানে দ্রাবকের রেশিও পাবে, পরিমাণের রেশিও, অন্য জায়গায় তুমি অন্য পাবে। কিন্তু সমসত্ব যদি হয় তাহলে একটা হোমোজিনিয়াস সিচুয়েশান তৈরি হবে, যেখানে সমস্ত পার্টে দ্রাব্য এবং দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট থাকবে। এখন এই যে কঠিন দ্রবণটা তৈরি হলো, তার কয়েকটা এক্সাম্পল দেখো। সেখানে আমরা দুটো এক্সাম্পল এখানে লিখেছি। সেটা হচ্ছে একটা পিতল, তোমরা নাম শুনেছো। পিতলটা হচ্ছে অ্যাকচুয়ালি কপার এবং জিঙ্ক ধাতু, তাদের ধাতু সংকর। তার মানে কপার এবং জিঙ্ককে মিশিয়ে পিতল বানানো হয়। তাহলে এখানে যে দ্রবণটা তৈরি হয় সেটা একটা কঠিন দ্রবণ। আবার আরেকটা হচ্ছে ব্রোঞ্জ, এটারও তোমরা নাম শুনেছো। এই ব্রোঞ্জের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কপার এবং টিন এই দুজনকে
মিশিয়ে দেওয়া হয়, মিশিয়ে একটা কঠিন দ্রবণ তৈরি করা হয়, যেটা একটা ধাতু সংকর বলা হয়, এবং এই ধাতু সংকরকে এক্ষেত্রে ব্রোঞ্জ বলা হবে, আর ওর ক্ষেত্রে পিতল বলা হবে। বোঝা গেল? এবারে কঠিন দ্রবণ কত রকমের হয়? খুব সহজ করে আমি যদি বলি, কঠিন দ্রবণ দুই রকমের হয়। একটাকে বলা হয় প্রতিস্থাপিত কঠিন পদার্থ, আর আরেকটাকে বলা হয় অন্তঃস্থানিক কঠিন পদার্থ। এখন দেখা যাক যে এই প্রতিস্থাপিত কঠিন পদার্থ ব্যাপারটা কি, আর অন্তঃস্থানিক কঠিন পদার্থ এই ব্যাপারটাই বা কি। দেখো, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রতিস্থাপিত কঠিন পদার্থ মানেটা কি। প্রতিস্থাপিত কঠিন পদার্থ মানে হচ্ছে যে এখানে প্রতিস্থাপন হবে, হ্যাঁ, প্রতিস্থাপন হবে। যারা তোমরা সলিড স্টেট বা কঠিন চ্যাপ্টারটা, কঠিন অবস্থা চ্যাপ্টারটি পড়েছো, সেখানে ওই ডিফেক্ট, শর্টকেট ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এই পার্টগুলো পড়ার সময় তোমরা এই অন্তঃস্থানিক এবং প্রতিস্থাপন এই ব্যাপারগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো প্রথম চ্যাপ্টারে। তো এখানে প্রতিস্থাপিত কঠিন পদার্থ বলতে অবশ্যই সেখানে যেটা হবে, সেটা হতে হবে, সেটা হচ্ছে যে এখানে যে দ্রাব এবং দ্রাবকগুলো নেওয়া হবে তাদের কণার আকার সেটা প্রায় একই রকমের হতে হবে, এবং একই রকমের হওয়ার ফলে কী হবে, তাদেরকে যখন মেশানো হবে তখন এই যে দেখো একটি পদার্থ তারা এইভাবে রয়েছে এবং তার মাঝে এরা সুন্দরভাবে ঠিক ওর জায়গাটা দখল করেছে। এটা তখনই সম্ভব যদি আকার এই দুজনের একই রকমের হয় প্রায়। কিন্তু যদি একজন ছোট একজন বড় হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গাটা সে সুন্দরভাবে এখানে ফিট করতে পারবে না, বা এখানে সুন্দরভাবে এখানে প্রতিস্থাপিত হতে পারবে না। তো এই দুই ধরনের পদার্থ, দ্রাব এবং দ্রাবকের, তাদের কণার আকার যদি সেম হয় মোটামুটি, তাহলে দেখা যাবে এরকম প্রতিস্থাপিত দ্রবণ তৈরি হবে, কঠিন দ্রবণ তৈরি হবে। তো এইগুলো তার এক্সাম্পল আমরা পিতল এবং ব্রোঞ্জের ক্ষেত্রে দেখতে পাই, যে সেখানে ওই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো যারা রয়েছে তাদের সাইজগুলো মোটামুটি কী হয়, সেম হয়। নেক্সট আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে অন্তঃস্থানিক কঠিন পদার্থ। এই অন্তঃস্থানিক কঠিন পদার্থ ব্যাপারটা কি, এখানে ঠিক উল্টো, মানে এখানে দ্রাব আর দ্রাবকের যে আকার সেটা আলাদা হবে অনেকটা। এখানে হচ্ছে দ্রাব মৌলের আকার দ্রাবক মৌলের আকারের থেকে অনেক ছোট হবে, মানে যাকে আমি এই যে দ্রাবটা দ্রবীভূত করতে চাইছি বা মিশ্রণে দ্রাব যেটা হচ্ছে, সে দ্রাবের আকার দ্রাবক কণার আকারের থেকে অনেক ছোট হবে। তো অনেক ছোট হলে কী হবে, তারা ওই যে ল্যাটিস পয়েন্টে সেখানে সুন্দরভাবে তারা অর্গানাইজড হতে পারবে না। তারা কি করবে, খুব ছোট হওয়ার দরুন এই যে দ্রাবক কণাগুলো রয়েছে, এই দ্রাবক কণার ঠিক মাঝে এই যে ইন্টারস্টিশিয়াল পজিশন আছে বা অন্তঃস্থান আছে, সেই অন্তঃস্থানে কি করবে, ওই দ্রাবক কণাগুলো ওখানে গিয়ে বসে পড়বে। যেহেতু ওরা আকারে ছোট, ওখানে সুন্দরভাবে তারা বসে যেতে পারবে। এই অবস্থায় যে মিশ্রণটা তৈরি হবে বা দ্রবণটা তৈরি হবে, এই দ্রবণটাকে বলা হবে অন্তঃস্থানিক কঠিন পদার্থ। এগুলো কাদের ক্ষেত্রে দেখা যায়, এগুলোর ক্ষেত্রে দেখা যাবে টাংস্টেন কার্বাইড বা স্টিল, এই ধরনের ক্ষেত্রে। যেহেতু টাংস্টেন সাইজে বড়, কার্বন খুব ছোট, তাই জন্য এখানে কী হবে, এই ধরনের আমরা মিশ্রণ বা দ্রবণ দেখতে পাবো। তাহলে এই গেল হচ্ছে দুই ধরনের কঠিন দ্রবণ, একটা হচ্ছে প্রতিস্থাপন বা প্রতিস্থাপিত, আর একটা হচ্ছে অন্তঃস্থানিক। তাহলে এই গেল হচ্ছে কঠিন দ্রবণ সম্বন্ধে তোমাদের একটা বেসিক নলেজ এখানে আমরা জানলাম আর কি। ওকে।